আসসালামু আলাইকুম। আজকে এই বইটির শেষ পর্ব নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে। অভ্যাস ৬, ঐকতান, দ্য হাইওয়ে। একা আমরা খুব কম কাজ করতে পছন্দ করি, দুজন হলে অনেক কিছু করা সম্ভব। লিখেছেন হেলেন কেলার। তোমরা কখনো শীতকালে ইংরেজি ওয়ায়ু অক্ষরের আকার নিয়ে রাজহংসীদের দক্ষিণ দিকে উড়ে যেতে দেখেছ? এরা কেন এইভাবে ওড়ে তা থেকে অনেক চিত্তাকর্ষক তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা। ওভাবে ঝাঁক বেঁধে উড়লে রাজহংসীর ৭১% বেশি দূরত্বে অতিক্রম করতে পারে, যেটা একা একটি পাখির পক্ষে সম্ভব হয় না। যখন নেতৃত্ব দেওয়া পাখিটি উড়তে উড়তে ক্লান্ত হয়ে যায়, তখন সে ঝাঁকের পেছনে চলে আসে এবং তার জায়গায় আরেকটি পাখি দলটির নেতৃত্ব দেয়। পেছনে থাকা রাজহংসীরা সামনের পাখিদের উড়তে উৎসাহ যোগায়। কোনো পাখি অসুস্থ হলে ঝাঁক থেকে আলাদা হয়ে পড়লে দুটো রাজহংসী তাদের সাথে নিরাপত্তা দেয়। আহত পাখিটির মৃত্যু হওয়া না পর্যন্ত তারা একসঙ্গে থাকে এবং তারা নতুন কোনো বিন্যাসে যোগ দেয়। এই রাজহংসগুলো খুবই স্মার্ট, সন্দেহ নেই। এরা একে অপরের দুঃখের ভাগিদার হয়, বিন্যাস থেকে বিচ্যুত হয় না, আহতদের প্রতি খেয়াল রাখে। এদের দেখে মনে হয় এরা যেন ৬ নং অভ্যাস ঐকতানের ক্লাস নিয়েছে। সত্যি, ঐকতান জিনিসটা কী? সংক্ষেপে ঐকতান গঠিত হয় ২ বা ততোধিক মানুষ মিলে তাদের সমস্যার সমাধান করে, একা একা নয়। এটি তোমার রাস্তা নয়, আমারও নয়, তার চেয়ে ভালো পথ, উচ্চতর রাস্তা। ঐকতান হল ভিন্নতাকে উদযাপন, টিমওয়ার্ক, খোলা মন, নতুন এবং ভালো পথের সন্ধান। ঐকতান নয় ভিন্নতাকে সহ্য করা, একা একা কাজ করা, আমি ঠিক এই কথা সব সময় ভাবা। ঐকতান রয়েছে সর্বত্র। পৃথিবীর সর্বত্র ছড়িয়ে রয়েছে ঐকতান। ৩০০ ফুট উঁচু প্রকাণ্ড সেকুইয়া গাছের শিকড় একটির সাথে আরেকটি জড়িয়ে থাকে, নইলে উপড়ে পড়ে যেত গাছটি। অনেক উদ্ভিদ এবং প্রাণী মিথজীবী সম্পর্কের ভিত্তিতে একত্রে বসবাস করে। ছবিতে হয়তো দেখে থাকবে গন্ডারের পিঠে সওয়ার হয়েছে ছোট্ট একটি পাখি। গন্ডার গায়ে পোকা খুঁটে খায়। এখানে ঐকতান রয়েছে, দুজনেই উপকারিত হচ্ছে। খাবার পাচ্ছে পাখিটি, আর গন্ডারের পোকা থেকে রেহাই মিলছে। ঐকতান কোনো নতুন বিষয় নয়। কোনো দলে থাকলে ঐকতানের সুরটি অনুভব করতে পারে সবাই। কোনো গ্রুপ প্রজেক্টে কাজ করলেও এই অভিজ্ঞতা হয়তো তোমাদের হয়েছে। ভিন্নতাকে সম্মান করা। ঐকতান হঠাৎ করে একদিন ঘটে না, এটা একটা প্রক্রিয়া। এখানে তোমাকে যেতে হবে, আর এখানে যাওয়ার ভিত্তি হলো ভিন্নতাকে উদযাপন করতে শেখা। আমরা যখন ডাইভার্সিটি বা বৈচিত্র্য শব্দটি শুনি, তখন টিপিক্যালি শুধুমাত্র জাতিগত এবং লিঙ্গভিত্তিক ভিন্নতার কথা ভাবি। কিন্তু ভিন্নতা হলো শুধু এ দুটিতে নেই, রয়েছে শারীরিক গঠন, পোশাক আশাক, আগ্রহ, দক্ষতা, সব কিছুতে। তোমার চারপাশের এই ভিন্নতার পরিমাণ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এসব কী করে সামলে দেবে সে ব্যাপারে তোমাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। ৩ ধরনের সম্ভাব্য পথ তুমি বেছে নিতে পারো। লেভেল ১, বৈচিত্র্য এড়িয়ে যাওয়া। ২, বৈচিত্র্য মেনে নাও। ৩, বৈচিত্র্যকে সম্মান করা। আমরা সবাই সংখ্যালঘু। ভিন্নতাকে মেনে নেওয়া সহজ হয়ে ওঠে যখন উপলব্ধিতে আসে আমরা সবাই আসলে সংখ্যালঘু। আর আমাদের এই কথাও স্মরণে রাখা উচিত, ডাইভার্সিটি শুধু বাহ্যিক জিনিস নয়, এটা অভ্যন্তরীণ বিষয়ও বটে। আমরা শিখি ভিন্নভাবে। তোমরা হয়তো লক্ষ্য করেছো তোমাদের বন্ধু কিংবা তোমার বোনের মস্তিষ্ক তোমারটার মতো কাজ করে না। ডক্টর থমাস আর্মস্ট্রং 7টি দিকের কথা বলেছেন এবং বলেছেন এভাবে বাচ্চারা শিখতে পারে। ভাষাবিদ্যা, পাঠ, লেখা এবং গল্প বলার মাধ্যমে শেখা। যুক্তি, ক্যাটাগরি এবং সম্পর্কর মাধ্যমে শেখা, লজিক্যাল ম্যাথমেটিক্যাল। শারীরিক, কাইনেস্থেটিক, শরীরের স্পর্শের মধ্যে শেখা। ব্যাপনস্থল, ইমেজের মাধ্যমে শেখা। মিউজিক্যাল, শব্দ এবং ছন্দের মাধ্যমে শেখা। অন্তর্ব্যক্তিগত, অন্যদের সাথে যোগাযোগ এবং মিথস্ক্রিয়ার মাধ্যমে শেখা। ইন্ট্রোপার্সোনাল, নিজের অনুভূতির মাধ্যমে শেখা। একটির চেয়ে আরেকটি ভালো তা কিন্তু নয়, এগুলো শুধুই আলাদা। তুমি হতে পারো লজিক্যাল ম্যাথমেটিক্যালের কর্তৃত্বস্বরূপ, তোমার বোন হতে পারে ইন্টারপার্সোনালের অধিকারী।
বিষয়টি নির্ভর করে ড্রাইভারটিকে কে কীভাবে দেখছে তার উপর। আমরা আলাদাভাবে দেখি, সবাই পৃথিবীটিকে আলাদাভাবে দেখে এবং নিজেদের এবং অন্যদের সম্পর্কে রয়েছে ভিন্ন প্যারাডাইম। তুমি যখন বুঝতে পারবে প্রতিটি মানুষ ভিন্নভাবে পৃথিবীটিকে দেখে, তখন তোমার বুঝবার ক্ষমতা বৃদ্ধি পাবে এবং এই ভিন্ন দৃষ্টিকোণকে সম্মান করতে শিখবে। নিজের ডাইভার্সিটিকে সম্মান করো। আমাদের প্রবণতা হলো জিজ্ঞাসা করা কোন ফলটি সবচেয়ে ভালো। জবাব হলো এটি একটি বোকার মতো প্রশ্ন। আরও 3 ভাই, যদিও চেহারায় অনেক কিছুতেই আমাদের মিল রয়েছে, যেমন আমাদের নাকগুলোর গঠন একই রকমের, কিন্তু আমরা আলাদা। ছোটোবেলায় সবসময় প্রমাণ করার চেষ্টা করতাম আমি আমার ভাইদের চেয়ে বেশি প্রতিভাবান। এসব চিন্তাভাবনা ছিল বোকার মতো। ওদের শক্তি ছিল ওদের মতো, আমারটা আমার মতো। কেউ কারোর চেয়ে ভালো বা মন্দ নয়, শুধু পার্থক্য রয়েছে। কাজেই বিপরীত লিঙ্গের কেউ যদি তোমার সঙ্গে বাইরে যেতে না চায়, মন খারাপের কিছু নেই। তুমি হয়তো চাইছো একটি রসালো আঙ্গুর, কিন্তু হয়তো সে এই মুহূর্তে চাইছে একটি কলা। তুমি বরং সবার মধ্যে মিশে না গিয়ে আলাদা রয়েছ। আলাদা থাকো নিজের ভিন্নতা নিয়ে। ফ্রুট সালাদ দেখতে অনেক সুস্বাদু, কারণ এতে প্রতিটি ফলের স্বাদ পাওয়া যায় ভিন্নভাবে। ঐকতান অনেক বাধা বিপত্তি থাকলেও 3টা রোড ব্লক প্রধান। এগুলো হলো অজ্ঞতা, দলাদলি এবং প্রেজুডিস। ঐকতানের পথে ঐকতান পাপার বেশ কতগুলো রাস্তা রয়েছে। সেগুলো হলো সমস্যা বা সুযোগকে সংজ্ঞায়িত করা, তাদের মতামত, অন্যদের আইডিয়া আগে বোঝার চেষ্টা করো, আমার মতামত, ব্রেইনস্টর্ম, হাইওয়ে। ছুটি। বাবা বলল, তুমি কি ভেবেছো তা নিয়ে চিন্তা করতে আমার বইয়েই গেছে। তুমি চাও বা না চাও এই ছুটিটা আমাদের সঙ্গে কাটাচ্ছ। আমরা কয়েক মাস ধরে এটা নিয়ে প্ল্যান প্রোগ্রাম করছি এবং পরিবারের সবাই মিলে একত্রে যাওয়ার সময় কাটানো খুবই জরুরি। তুমি বললে, আমি যেতে চাই না, আমি বন্ধুদের সাথে থাকতে চাই, না থাকলে সব মিস করব। বাবা, বাড়িতে তোমার একা একা থাকা চলবে না। সারাক্ষণ তোমার কথা চিন্তা করতে থাকলে আমার ছুটিটাই বরবাদ হয়ে যাবে। আমরা চাই তুমি আমাদের সঙ্গে চলো। সমস্যা বা সুযোগটাকে সংজ্ঞায়িত করা। এক্ষেত্রে আমাদের যে সমস্যাটি রয়েছে তা হচ্ছে আমাদের বাবা মা চাইছেন আমাকে পরিবারের সাথে ছুটি কাটাতে, কিন্তু আমি বাড়িতে থেকে বন্ধুদের সাথে আড্ডা দিতে চাই। তাদের মতামত। বাবা মাকে সত্যিটা বুঝিয়ে বলতে পারবে। এতে বাবা মার উপর তোমার যদি শক্তি এবং প্রভাব থাকে তাহলে তারা বুঝতে পারবেন। তাদের কথা শুনে তুমি যা শিখবে। এই ছুটিটা আমার বাবার জন্য খুব গুরুত্বপূর্ণ। তিনি পরিবারের বন্ধনটা মজবুত করতে চান এবং আমি তাদের সাথে না থাকলে এটা হবে না। তিনি ভাবছেন এটাই। মা ভাবছেন আমাকে বাড়িতে একা রেখে গেলে তারা দুশ্চিন্তা করবেন এবং ছুটিটা উপভোগ করতে পারবেন না। আমার মতামত। তোমার অনুভূতিগুলো তুমি শেয়ার করার সাহস দেখাও। তুমি তাদের কথা শুনলে তারাও তোমার কথা শুনবেন। কাজেই বাবা মাকে জানাও তোমার অনুভূতি। বাবা মা, আমি বন্ধুদের সাথেই থাকতে চাই। তারা আমার কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ। আমি অনেক প্ল্যান প্রোগ্রাম করেছি এবং এগুলো মিস করতে চাই না। ব্রেইনস্টর্ম। এখানে জাদুকরি ব্যাপারটা ঘটবে। তোমার কল্পনা শক্তি ব্যবহার করো, নতুন আইডিয়া জানাও, ফলে নিজেকে আর একা মনে হবে না। ব্রেইনস্টর্মের নিজের টিপসগুলোর কথা মনে রেখো। সৃষ্টিশীল হবে, সমালোচনা এড়িয়ে চলো, পিগি ব্যাক, সেরা আইডিয়াগুলোর মধ্যে একটা ইমারত বানাও। যেরকম বাবা বলেছেন আমরা এমন একটা জায়গায় যাব যেখানে অনেক বেশি মজা করতে পারবো। আমি বলেছি আমি কাছের আত্মীয়দের বাড়িতে থাকতে পারি। মা বলেছেন আমি সঙ্গে একজন বন্ধু নিতে পারি। আমার সুবিধার জন্য মা তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারেন। আমি বলেছি আমি 2-1 দিন বাড়িতে থেকে তারপর তাদের সঙ্গে ছুটি কাটাতে চলে যাব। বাবা আমাকে বাড়িতে থাকতে দিতে চান একটি মাত্র শর্তে, তারা ছুটিতে থাকার সময় আমার বাড়ির বেড়া রং করতে হবে। হাইওয়ে। ব্রেনস্টর্মিংয়ের পথের সেরা আইডিয়াটি মাথায় সবচেয়ে বেশি কাজ করবে। এখন এই আইডিয়ার সঙ্গে চলো। আমরা সবাই একমত হয়েছি যে সপ্তাহের অর্ধেক দিনগুলো আমি বাড়িতে থাকব, তারপর একজন বন্ধুকে নিয়ে তাদের পরিবারের সঙ্গে বাকি দিনগুলো ছুটিতে কাটাবো। বাবা বলেছেন আমার বন্ধু এবং আমি মিলে যদি বাড়ির বেড়া রং করি তাহলে এর জন্য তিনি পয়সা দেবেন। কাজটি কঠিন নয়, কাজেই এরপরেও বন্ধুদের সাথে সময় কাটাতে পারবো।
তারাও খুশি, আমিও খুশি। ওপরের ফর্মুলাগুলোর বেসিক অনুসরণ করলে অবাক হয়ে দেখবে কি ঘটে। তবে ঐকতানে ম্যাচুরিটির প্রয়োজন রয়েছে। অন্যদের দৃষ্টিকোণের কথাও তোমাকে শুনতে হবে, তারপর নিজের দৃষ্টিভঙ্গির প্রকাশের সাহস দেখাতে হবে। এভাবে একটি তোমার সৃজনশীলতার প্রবাহ শুরু হবে। একটা মেয়ের গল্প বলছি, সে কিভাবে ঐকতানের সম্মান পেয়েছিল। স্কুলের ফাইনাল পরীক্ষার পর ডিস্কো অনুষ্ঠান হওয়ার কথা ছিল। আমি একটা ফ্যাশন ম্যাগাজিনে পাওয়া একটি বিশেষ স্টাইলের ড্রেস পরতে চেয়েছিলাম। তবে সমস্যা ছিল ড্রেসটি ছিল খাটো আর আমি অনেক লম্বা। জানতাম মা এটাকে টুসকি মেরে উড়িয়ে দেবেন। আমরা সেদিন সন্ধ্যায় বসে ডিস্কো নিয়ে কথা বলছিলাম, আমাকে কে ডিস্কোতে নিয়ে যাবে ইত্যাদি। আমি মাকে ম্যাগাজিনের পোশাকটি দেখালাম এবং যা অনুমান করলাম তাই হলো। মা বললেন, এই ড্রেসে চলবে না, এটা অনেক শর্ট। তিনি মতামত দিলেন আমার কী করা উচিত এবং কোথায় শপিংয়ে যাওয়া উচিত। মার কথা আমার পছন্দ না হলেও বুঝতে পারছিলাম তিনি তার মতামত থেকে এক চুলও লড়বেন না। তাই ভাবতে শুরু করলাম কি করা যায়। শেষে মাথায় একটা বুদ্ধি এলো, মা যদি আমাকে কিছু বানিয়ে দেন তাহলেই আর কোনো সমস্যা থাকে না, আমরা দুজনেই সন্তুষ্ট হতে পারি। আমি দ্রুত আমার এক বন্ধুকে ফোন করে বললাম, তাকে নিয়ে দোকানে গেলাম, কাপড় কিনে আনলাম। তারপর মা আমাকে অনেক চমৎকার একটি ড্রেস বানিয়ে দিলেন। সেটি সবার চেয়ে আলাদা হলো, আমার বন্ধুরাও সেটি অনেক পছন্দ করলো। বেশ চমৎকার কাটলো সেই ডিস্কো অনুষ্ঠান। ছোট ছোট পদক্ষেপ। 1. কোনো বিকলাঙ্গ ক্লাসমেট বা পড়শির সঙ্গে দেখা হয়ে গেলে তাদের জন্য দুঃখবোধ করো না। এজন্য ওদেরকে কি বলবে তা ভেবে পাচ্ছ না, বরং ওদের সাথে গিয়ে পরিচিত হও। 2. পরের বার বাবা মার সঙ্গে কোনো বিষয় নিয়ে মতের অমিল হলে ঐকতানের অ্যাকশন প্ল্যান নিয়ে কাজ করবে। সমস্যাটা চিহ্নিত করবে, তাদের সাথে কথা শুনবে, তোমার দৃষ্টিভঙ্গি শেয়ার করবে, ব্রেইনস্টর্ম করবে এবং সেরা সমাধানটি খুঁজে বের করবে। 3. প্রাপ্তবয়স্ক যে মানুষটিকে তুমি বিশ্বাস করো তার সঙ্গে ব্যক্তিগত সমস্যা নিয়ে কথা বলতে পারো। দৃষ্টিভঙ্গি বিনিময় হয়তো তোমার সমস্যার সমাধান নতুন দিক নির্দেশ করতে পারবে। 4. এ সপ্তাহে নিজের চারপাশে একবার চোখ বুলিয়ে দেখো কতটা ঐকতান ছড়িয়ে আছে, যেমন দুজনে হাত ধরাধরি করে হাঁটা, টিম ওয়ার্ক ইত্যাদি। 5. কাউকে দেখলে তোমার বিরক্তি লাগে এমন কারো কথা চিন্তা করো। এদের মধ্যে ভিন্ন বা আলাদা ব্যাপার কি আছে সেগুলো চিন্তা করো। 6. তোমাদের বন্ধুদের সঙ্গে ব্রেইনস্টর্ম করো এবং মজার কিছু আবিষ্কার করো, নতুন কিছু, পুরাতনকে বাদ দাও। অভ্যাস 7. করাতটাকে ধারণা করো, এখন আমার সময়। জন এফ কেনেডি বলেছেন, রোদ থাকতে থাকতেই ছাদ মেরামত করো। কখনো কি নিজেকে ভারসাম্যহীন, ভেতরে ফাঁকা ফাঁকা লেগেছে? যদি জবাব হয় হ্যাঁ, তাহলে 7 নং অভ্যাসটি তোমার পছন্দ হবে, কারণ এটা নকশায় বিশেষভাবেই করা হয়েছে এসব সমস্যায় সাহায্য করার জন্য, যাতে আমরা বলতে পারি করাত ধারালো করো। কল্পনা করো যে তুমি জঙ্গলে গিয়ে হাঁটতে গিয়ে একজন লোককে দেখতে পেলে যে পাগলের মতো একটা করাত দিয়ে গাছ কাটার চেষ্টা করছে। তুমি জিজ্ঞাসা করলে, কি করছেন ভাই? করাত দিয়ে গাছ কাটার চেষ্টা করছি। কতক্ষণ ধরে? 4 ঘন্টা হলো। আপনার করাত তো দেখছি ভোঁতা, কাজে একটু বিরতি দিয়ে এটাকে ধার করে নিন না। পারবো না। আরে বোকা, দেখছো না আমি গাছ কাটাতে ব্যস্ত। আমরা বুঝতে পারছি এখানে আসলে বোকাটা কে। লোকটা যদি মিনিট 15-20 দিয়ে করাটা ধার করে নিত তাহলে 3 গুণ দ্রুত গতিতে গাছটি কাটতে পারত। শরীরের যত্ন নাও। বয়সন্ধিকালে তোমার গলার স্বর বদলে যাবে, হরমোন বৃদ্ধি পাবে, শরীরের পেশি বাড়বে। নতুন শরীরকে স্বাগতম। তোমার এই শরীর এক দারুণ যন্ত্র, তার তুমি যত্নও করতে পারো আবার অবহেলাও করতে পারো। একে তুমি নিয়ন্ত্রণ করতে পারো আবার এ দ্বারা নিয়ন্ত্রিত হতে পারো। সংক্ষেপে তোমার শরীরের একটি যন্ত্রাংশ। এর ঠিকঠাক যত্ন নিলে এটি তোমার চমৎকার সেবা করবে। 10টি পথ রয়েছে যার সাহায্যে কিশোর কিশোরীরা নিজেদের শরীর ঠিক রাখতে পারে। ভালো খাবার খাওয়া, বাথটাবে রিল্যাক্স করো, সাইকেল চালাও, ওয়েট লিফটিং করো, পর্যাপ্ত পরিমাণে ঘুমাও, যোগ ব্যায়াম করো, খেলাধুলা করো, হাঁটাহাঁটি করো, স্ট্রেচ আউট করো, অ্যারোবিক্স করো। সুস্বাস্থ্যের জন্য 4টে জিনিস খুব প্রয়োজন: সুনিদ্রা,
ফিজিক্যাল রিল্যাক্সেশন, ভালো খাবার এবং ব্যায়াম। ভালো খাবারের মধ্যে রয়েছে মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদি। সঙ্গে প্রচুর সবজিও খেতে হবে। ব্যবহার করো নতুবা খুইয়ে ফেলবে। আমার খুব প্রিয় একটি সিনেমা ফরেস্ট গাম্প। গল্পটি অ্যালবামের এক সহজ সরল তরুণকে নিয়ে। সে খুব বড় হৃদয়ের মানুষ, তবে কিছুতেই জীবনের সাফল্য পাচ্ছিল না বলে হতাশ হয়ে পড়ে। কী করবে ভেবে পায় না। শেষে সে দৌড় শুরু করে এবং এই দৌড়টি প্র্যাকটিস অব্যাহত রাখে। এক কোস্ট থেকে আরেক কোস্টে সে দৌড়াতে দৌড়াতে অবশেষে ফরেস্টের মনের হতাশা কেটে যেতে থাকে এবং জীবনের মানে খুঁজে পায়। আমরা সকলেই কোনো না কোনো সময় হতাশায় ভুগি, বিভ্রান্ত হই। অথচ এই সময়ে আমাদের সেরা কাজটি আমরা করতে পারি, যেটা করেছিলেন ফরেস্ট গাম্প। আমরা এক্সারসাইজ করতে পারি। এক্সারসাইজ শুধু হার্ট এবং ফুসফুসের জন্য উপকারী নয়, ব্যায়াম তোমাকে দেবে দারুণ শক্তি, উৎকণ্ঠা দূর করবে এবং মন পরিষ্কার করবে। এক্সারসাইজ নানাভাবেই করা যেতে পারে। অনেক টিনেজার খেলাধুলা করে, আবার কেউ দৌড়ায়, কেউ সাইকেল চালায়, অ্যারোবিক্স করে, কেউ ওয়েট লিফটিং করে। সবচেয়ে ভালো ফলাফল পেতে সপ্তাহে অন্তত 3 দিন 20 থেকে 30 মিনিট এক্সারসাইজ করা উচিত। তবে ব্যায়াম করতে গিয়ে আবার বডি বিল্ডার হওয়ার চেষ্টা করো না। বডি বিল্ডার ছাড়াই সুগঠিত দেহের অধিকারী হওয়া যায়। আমি চাইলেই বদভ্যাসগুলো ছাড়তে পারি। শরীরকে যেমন যত্ন করে গড়ে তোলা সম্ভব, আবার তাকে ধ্বংসও করা যায়। আর এই জন্য মদ, মাদক, ধূমপানে আসক্ত হওয়াই যথেষ্ট। যারা মদ পান করে তাদের জীবনে সাধারণত 3টি দুর্ঘটনা ঘটে: গাড়ি অ্যাক্সিডেন্ট, আত্মহত্যা এবং খুন। আর যারা ধূমপান করে তাদের চোখের অনেক ক্ষতি হয়। ত্বক বুরুদের মতো ঝুলে পড়ে, হলুদ হয়ে যায় দাঁত, নিঃশ্বাসে দেখা দেয় দুর্গন্ধ। আর ক্যান্সারের ভয় তো রয়েছেই। কেউ প্ল্যান করে নেশাগ্রস্ত হয় না, হঠাৎ করেই এটা ঘটে যায়। অনেকেই নিজেকে স্বাধীন প্রমাণ করতে মদ্যপান করে, ধূমপান বা নেশার জিনিস খায়। তারপর দেখা যায় একসময় তারা এতে আসক্ত হয়ে পড়েছে। আমরা মুখে বলি যে নেশা করা হঠাৎ করে যেমন ধরা খায়, ঠিক তেমনি হুট করে ছাড়াও যায়। বাস্তবে কাজটি অনেক কঠিন। 25% টিনেজার ধূমপান ছাড়ার চেষ্টা করে পেরেছে, বাকিরা পারেনি। মার্ক টুয়েনকে সিগারেট ছাড়ার কথা বললে তিনি বলেছিলেন, আমি কতবার এই নেশা ছেড়েছি। নেশাগ্রস্ত এক কিশোরের গল্প শোনা যাক, সে কিভাবে এতটা আসক্ত হয়ে পড়ে এবং তার ফলে কী ঘটেছিল। 14 বছর বয়সে আমি প্রথম নেশা করি। এর আগে নেশা কী জিনিস জানতামই না। সবাই বলতো নেশা খুব খারাপ জিনিস। আমার বন্ধু বলতো, আরে খেয়ে দেখ না, মজা পাবি। আমি খেয়ে দেখলাম, মজাও পেলাম এবং তারপর থেকে নিয়মিত খেতে শুরু করলাম। আমি যত নেশা করছিলাম এবং মদ খাচ্ছিলাম, ততই আমার পড়াশোনায় ব্যাঘাত ঘটছিল। সবার সাথে আমার সম্পর্কের অবনতি শুরু হয়ে যায়। পরিবারের কাছ থেকে দূরে সরে যাচ্ছিলাম। আমার গার্লফ্রেন্ডের সঙ্গেও দেখা সাক্ষাৎ কম হচ্ছিল। এর ফলে আমার কিছু শারীরিক সমস্যা দেখা যায়। সারাক্ষণ দুর্বল লাগতো, শরীরের ওজন কমে যাচ্ছিল দ্রুত। 2 মাসে আমি 30 পাউন্ড ওজন হারাই। আমি ছোটোখাটো ব্যাপারে অতিরিক্ত প্রতিক্রিয়া করতাম, যেমন টুথপেস্ট ফুরিয়ে গেলেও রাগারাগি করতাম। আমি খুব বদমেজাজি হয়ে পড়েছিলাম। আমার সপ্তদশ জন্মদিনের মাসখানেক বাদে স্কুলে ড্রাগ সহ ধরা পড়ি। কর্তৃপক্ষ আমাকে 1 সপ্তাহের জন্য সাসপেন্ড করে। আমার তখন বোধোদয় হয় স্বাভাবিক জীবনে ফিরে আসা দরকার। নেশা বন্ধ করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আমি আমার পুরনো বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ বাদ দিয়ে অ্যালকোহলিক্স অ্যানোনিমাস এই মিটিংয়ে যেতে শুরু করি এবং একজন স্পন্সর পেয়ে যাই। সে আমাকে নেশা ছাড়তে অনেক সাহায্য করেছে এবং এই প্রোগ্রামটি ছাড়া আমি নেশামুক্ত হতেই পারতাম না। এই প্রোগ্রামে থাকার সময় মনে হয়েছে যেন জীবনের সেরা সময় কাটাচ্ছি। এখন আমি নেশা করি না, আবার পড়াশোনা শুরু করেছি। আমার পরিবারের সঙ্গে সম্পর্ক একদম সুন্দর, নিবিড়। স্কুলে ফিরে এসেছি, নিজের যত্ন নিচ্ছি। যেভাবে নেশা প্রত্যাখ্যান করবে। নেশা ছাড়া সহজ নয়, আগেই বলেছি। তবে নেশাকে না বলার উপায় আছে। 1. নিজেকে প্রশ্ন করো, কেন আমি ধূমপান করতে চাই? আর যদি নেশা করতে গিয়ে পটল তুলি তখন? 2. যেসব সমস্যা হতে পারে সেগুলোর কথা বলো। গাঁজা ভরে সিগারেট খাওয়া অন্যায়, ধূমপানে আমার মুখে গন্ধ হবে। 3. পরিণতি কী হতে পারে ভাবো।
নেশা করে তার পরিণতি সম্পর্কে ভাবো। 4. বিকল্প উপায় ভাবো। চলো একটা সিনেমা দেখে আসি, আমি বরং ফুটবল খেলব। তোমার ভবিষ্যৎ উন্মোচনের চাবিকাঠি। আমি একবার সমীক্ষায় একদল কিশোর কিশোরীকে জিজ্ঞাসা করেছিলাম তোমাদের ভয় কিসে। শুনে অবাক হয়েছিলাম তাদের বেশিরভাগ ভয় পায় স্কুলে ভালো রেজাল্ট করতে পারবে কিনা তাই নিয়ে, ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে কিনা, ভালো চাকরি পাবে কিনা, এসব নিয়েই তাদের উৎকণ্ঠা উদ্বেগ। একজন বলেছে, নিশ্চয়তা যে কি, আমরা কি ভালো চাকরি করতে পারবো? তোমার এই সুযোগ লাখে একটা। অথবা তুমি শিক্ষিত মন তৈরি করতে পারো। একটা শিক্ষিত মন তোমাকে ভালো চাকরি এবং উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চয়তা দেবে। মনটাকে ধারালো করে তোলো। মনের বিস্তার ঘটানোর বহু রাস্তা রয়েছে। সবচেয়ে ভালো পথ হলো বই পড়া। ব্যায়াম শরীরে যে উপকার করে, বই পড়াও ঠিক একই কাজ দেয় মনের। সব কিছুর ভিত্তিমূল হলো বই পড়া, আর বইতে হলো ভ্রমণ বা অন্য কিছুর খরচও নেই। নিচে বেশ কয়েকটি উপায় দেয়া হলো। খবরের কাগজ পড়া, ভ্রমণ করো, গাছ লাগাও, লাইব্রেরিতে যাও, খবর শোনো, গল্প করো, দাবা খেলো, জাদুঘরে যাও। স্কুল পরবর্তী শিক্ষার অপশন। ডিগ্রি বা স্কুলে কী বিষয় নিয়ে পড়াশোনা করছো তা নিয়ে ভাবিত হতে হবে না। সুস্থভাবে চিন্তা করলে শিখলেই ক্যারিয়ার এবং শিক্ষার প্রচুর অপশন এসে যাবে। 1. আকাঙ্ক্ষা। তুমি কোথায় ভর্তি হতে চাও এবং কতটা ইচ্ছুক সেই বিষয়ে তোমার আকাঙ্ক্ষা কতটুকু। টেস্ট স্কোর, স্যাট, আইএলসের লেভেলে তোমার স্কোর কতটা সন্তোষজনক। 3. এক্সট্রা কারিকুলার। তুমি অন্যান্য কী কী কাজে জড়িত ছিলে। 4. সুপারিশপত্র। 5. যোগাযোগ দক্ষতা। চাকরির ইন্টারভিউ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা দেখতে চাইবে তুমি তাদের লেভেলে সফল হতে পারবে কিনা। তোমার কোয়ালিফিকেশন স্কোর কম হলেও ভেবো না যে তোমাকে তারা ফেলে দেবেন। অন্যান্য ক্ষেত্রে তোমার অবস্থান শক্তিশালী, তুমি যদি ভালো বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেতে পারো কিংবা প্রথম শ্রেণীর চাকরিও পেতে পারো। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া খুব কঠিন এরকম গুজবে ভীত হবে না। মানসিক বাধা। মস্তিষ্ক তৈরিতে কিছু বাধা তোমাকে টপকাতে হবে। সেগুলো হলো স্ক্রিন টাইম। স্ক্রিন টাইম হলো টিভি, কম্পিউটার, গেম, সিনেমার সময় কাটানো। এগুলোর পেছনে যত সময় কম ব্যয় করা যায় ততক্ষণ ধরে তুমি তোমার নিজেকে উন্নতি করতে পারবে। নার্ড সিনড্রোম। মজার ব্যাপার, কিছুটা কিশোর কিশোরী ক্লাসে খুব ভালো রেজাল্ট করতে চায় না, পাছে তাতে সবাইকে নার্ড বা পড়ুয়া বলে উপহাস করে। আমি মেয়েদের বলতে শুনেছি তারা খুব বেশি পড়ুয়ার কাছে তারা ঘেঁষে না, তাদেরকে তারা ভয় পায়। তুমি যদি পড়ুয়ার স্বভাবের হও তাহলে সেটা তোমার সমস্যা নয়, ওদের সমস্যা। আমি অনেক সফল এবং ধনবাদ মানুষকে চিনি যাদেরকে নার্ড বলা হতো। প্রেশার। মাঝে মাঝে স্কুলে রেজাল্ট করতেও ভয় পায় প্রচণ্ড প্রেশারের কারণে। প্রেশারটা দূর করে নাও, সব কিছু সহজ হয়ে যাবে। হৃদয়ের প্রতি যত্নশীল হও। তোমার নিজের হৃদয়ের প্রতি অনেক বেশি যত্নশীল হতে হবে, যার কারণে তুমি তোমার নিজেকে অনেক উন্নতি করে নিতে পারবে। হৃদয়ের পুষ্টি সাধনের জন্য সম্পর্ক গড়ে তোলার উপর মনোযোগ দেয়া। অন্য কথায় বলা যায়, তোমার রিলেশনশিপ ব্যাংক অ্যাকাউন্টে নিয়মিত সঞ্চয় করো, সেই সঙ্গে পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টেও। হাসো, নইলে কাঁদতে হবে। সব কথা বলার পরেও শেষ একটা কথা বাকি থেকে গেল, তোমার হৃদয়কে সুস্থ সবল রাখার জন্য। হাসো। হ্যাঁ, স্রেফ হাসো। ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। মাঝে মাঝে জীবন পানসে হয়ে যায় এবং এটাকে বদলানোর জন্য কিছু না থাকলে স্রেফ হেসেই উড়িয়ে দাও। আমরা যখন বুড়িয়ে যাই তখন ভুলে যাই কোন জিনিসটা আমাদের জীবনকে জাদুকরি করে তুলেছে। একটা গবেষণায় দেখা গেছে, তুমি প্রাইমারি স্কুলে ভর্তি হওয়ার বয়সে পৌঁছানো পর্যন্ত দিনে 300 বার হাসো, আর সেই তুলনায় বড়রা হাসে মাত্র দিনে 17 বার। এই কারণেই শিশুরা বেশি সুখী। আমরা কেন চেহারাটাকে গম্ভীর করে রাখি? কারণ আমাদের শেখানো হয়েছে হাসাহাসি বাচ্চামি ছাড়া আর কিছুই নয়। প্রখ্যাত জেডাই মাস্টার ইয়োগার উক্তি এখানে প্রণিধানযোগ্য। ভুলে যাও যে তুমি কি শিখেছ। আমাদেরকে আবার হাসতে শিখতে হবে। হাসলে যা যা হয়, মানসিক দুশ্চিন্তা দূর হয় এবং আরও সৃজনশীল চিন্তা করতে আমাদের শেখায়। জীবনের কঠিন দিকগুলোর সঙ্গে লড়াই করতে সাহায্য করে। উদ্বেগ উৎকণ্ঠার মাত্রা কমিয়ে দেয়, আমাদের হার্টবিট এবং রক্তচাপ কমায়, অন্যদের সাথে যোগাযোগের সহায়তা করে, নিজেদের পরিত্যক্ত মনে হওয়া থেকে রক্ষা করে।
ডিপ্রেশন এবং আত্মহত্যার প্রবণতা থেকে দূরে সরিয়ে রাখে। মস্তিষ্কের প্রাকৃতিক ব্যথা নিরাময়কে এন্ডোরফিন নির্গত হয় মন খুলে হাসলে। হাসলে শরীর স্বাস্থ্যও ভালো থাকে, রোগও নিরাময় হয়। তোমাকে হিউমার কালেকশন বৃদ্ধির পরামর্শ দেব। এর মধ্যে বইপত্র, কার্টুন, ভিডিও, আইডিয়া যা কিছু তোমার কাছে হাস্যরসের মনে হবে তাই দেখো। যখন মন খারাপ হবে হাসির বই পড়বে কিংবা সিনেমা দেখবে। আমি নিয়মিত হাসির সিনেমা দেখতে পছন্দ করি। আমি কিছু কমেডিয়ান অভিনেতার হাসির ভিডিও কিনে রাখি। আত্মার যত্ন নাও। তোমার আত্মা কিসে আপ্লুত হয়? দারুণ কোনো সিনেমা দেখলে, কোনো বই পড়লে, নাকি সঙ্গীত? তোমার আত্মা তোমার কেন্দ্রভূমি, যেখানে লুকিয়ে আছে প্রত্যয় এবং মূল্যবোধ। এগুলোই তোমার মানসিক শক্তির উৎস। এগুলোকে রিনিউ করো এবং জাগাও। লেখক পার্ল এস বাক বলেছেন, আমার ভেতরে এমন একটা জায়গা আছে যেখানে আমি একা, এবং এখানে তুমি তোমার ঝর্ণাগুলোর নবজীবন দিতে পারো, যা কখনো শুকিয়ে যাবে না। আত্মার খাদ্য। কৈশোরে আমি শক্তি পেতাম ডায়েরি লিখে, গান শুনে এবং পাহাড়ে একা একা বসে। এটা আমার আত্মাকে নবজীবন দিত। যদিও আমি তখন এসব নিয়ে ভাবতাম না। তাছাড়া খ্যাতিমানদের বিখ্যাত উক্তিও আমাকে শক্তি যোগাত। ঈশ্বর তাদের আনন্দ গভীর করেছেন এবং দৃষ্টিসীমার বিস্তার ঘটিয়েছেন। আত্মা হলো তোমার জীবনের একটি অত্যন্ত ব্যক্তিগত একটি খোরাক। এতে খোরাক দিতে হবে নিজের কিছু। টিনেজার আত্মার খোরাক হিসেবে নিচের আইডিয়াগুলো দেয়া হলো: ধ্যান, ডায়েরি লেখা, অপরের সেবা, হাঁটাহাঁটি, অনুপ্রেরণামূলক বই পড়া, ছবি আঁকা, প্রার্থনা করা, কবিতা বা গান লেখা, গান বাজনা শোনা উদ্দীপনা সৃষ্টি করে, যেরকম কোনো যন্ত্র বানানো, যে কোনো বন্ধুর একাত্ম হওয়া যায়। টিনেজারদের বেস্ট ফ্রেন্ড। আত্মার খোরাক জোগাতে প্রকৃতির সাথে বিলীন হয়ে যাওয়ার চেয়ে আনন্দের কিছুই নেই। শহরে বাস করলেও পার্কে যেতে পারো, আর গায়ে বাস করলে তো যাবে নদীর ধারে। পার্কের সবুজ ঘাস কিংবা আত্মার নদীর বাতাস তোমার মনটাকে প্রফুল্ল করে তুলবে। আত্মার খোরাকের জন্য একটা ডায়েরিও লিখতে পারো, যেটা হতে পারে তোমার সান্ত্বনা, তোমার বেস্ট ফ্রেন্ড, যেখানে নিজের সমস্ত আবেগ অনুভূতি তুমি ঢেলে দিতে পারবে। এখানে তোমার রাগ, খুশি, ভয়, প্রেম সব কিছু ডায়েরির পাতায় লিখতে পারবে। ডায়েরি লেখার কোনো আনুষ্ঠানিকতা নেই। এটা যে কোনো সময় শুরু করা যায়। যা খুশি তাই লিখতে পারো। আর আমার পুরনো ডায়েরিগুলো ভরে আছে হিবিজিবি আঁকা ছবি, দুর্বল কবিতা আর অদ্ভুত গন্ধে। ডায়েরির একটা নামও দিতে পারো তুমি। যেমন অ্যালিসন নামের একটি মেয়ে তার ডায়েরির নাম রেখেছে পবিত্র বাক্স। বেটি তার ডায়েরিকে সম্বোধন করেছে কৃতজ্ঞতার বই হিসেবে। বাস্তববাদী হও। এই অধ্যায়ে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আমরা। যাওয়ার আগে শেষ কথাগুলো বলে যাই। একবার ক্লারিসা নামের একটি মেয়ের সঙ্গে করাত ধারালো করার বিষয়টি নিয়ে কথা বলেছিলাম। সে আমাকে উল্টো কিছু উপদেশ বর্ষণ করলো। বলল, বাস্তববাদী হও শোন। কার এত সময় আছে? আজ সারাদিন আমাকে স্কুলে থাকতে হয়েছে। স্কুল শেষে বাড়িতে কাজ আছে, আবার পড়াশোনা করতে হবে। ইউনিভার্সিটি ভর্তিতে হতে হলে পরীক্ষায় ভালো মার্কস পেতে হবে। তো আমি কি করব? তাড়াতাড়ি বিছানায় গিয়ে শুয়ে পড়ি এবং তারপর আগামীকালের অঙ্ক পরীক্ষায় ফেল করি? আমিও তাই বলি। সব কিছুর জন্য সময় আছে। ভারসাম্য রক্ষা এবং ভারসাম্যহীনতা হওয়ার জন্য সময় আছে। এমন সময় আসবে যখন কম ঘুমিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে। আবার শুধুমাত্র জাঙ্ক ফুড খেয়ে উপোস করারও সময় আছে। এটাই বাস্তব জীবন। খুব বেশি কঠিনভাবে এগোতে থাকলে তুমি পরিষ্কারভাবে চিন্তাভাবনা করতে পারবে না। তুমি বাতিগ্রস্ত হয়ে পড়বে এবং সঠিক দৃষ্টি হারিয়ে ফেলবে। তুমি হয়তো ভাবতে পারো যে তোমার অনুশীলন করা, তোমার বন্ধুত্ব গড়ে তোলা কিংবা অনুপ্রাণিত হওয়ার সময় নেই, কিন্তু বাস্তবে এটা রয়েছে। তুমি পারবে। তুমি হয়তো ইতিমধ্যে অজান্তেই অনেক করাত ধারালো করে ফেলেছ। তুমি যদি স্কুলে কঠোর পরিশ্রম দিয়ে থাকো, তুমি তোমার মন ধারালো করে তুলছ। তুমি যদি খেলাধুলা কিংবা ব্যায়াম করো, তুমি তোমার শরীরের যত্ন নিচ্ছ। যদি বন্ধুত্বের সম্পর্কের উন্নয়ন ঘটাও, তাহলে তুমি তোমার হৃদয়ের যত্ন নিচ্ছ। একবার তুমি একাধিক করাত ধারালো করে নিতে পারবে। মেলানি আমাকে বলেছে সে ঘোড়ায় চড়ত। এতে তার শরীরে ব্যায়াম হয়। আর ঘোড়ার চড়ার সময় সে গভীর চিন্তায় ডুবে থাকত। এতে তার মনের অনুশীলন হতো। আর এতে প্রকৃতি থাকার মধ্যে তার আত্মা শান্তি পেত।
ছোট ছোট পদক্ষেপ। 1. সকালে নাস্তা খাবে। 2. আজ থেকে ব্যায়াম শুরু করে দাও এবং টানা 30 দিন চালিয়ে যাও। হাঁটো, দৌড়াও, সাঁতার কাটো, সাইকেল করো, যা খুশি করো। এমন কিছু একটা বেছে নেবে যা তোমার কাছে উপভোগ্য বলে মনে হয়। 3. 1 সপ্তাহের জন্য খাদ্যাভ্যাস ত্যাগ করো। ভাজা পোড়া, কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি, চকলেট সহ যেসব খাবার তোমার শরীরের জন্য ক্ষতিকর তা এড়িয়ে চলো। 1 সপ্তাহ পর দেখবে তোমার কেমন লাগছে। 4. এমন একটা পত্রিকার বাহক হয়ে যাও যা তোমার মনকে শানিত করে তুলতে পারবে, যেমন ন্যাশনাল জিওগ্রাফিক। 5. প্রতিদিন খবরের কাগজ পড়বে। 6. পরের বার যখন ডেটিংয়ে যাবে বন্ধু বা বান্ধবীগুলো নিয়ে জাদুঘর ঘুরে এসো। 7. বাবা মা ভাই বোনের সঙ্গে বাড়ি থেকে কোথাও ঘুরে এসো। সিনেমা দেখতে যাও, শপিং করো, আইসক্রিম কিনে খাও। 8. তোমার হিউমার কালেকশন তৈরি করো। প্রিয় কার্টুন কেটে রাখতে পারো খবরের কাগজের পাতা থেকে। হাসি ছবির ভিডিও জোগাড় করতে পারো, কিংবা জোকসের বই। যখনই মন খারাপ থাকবে ওগুলো পড়বে। 9. আজ সন্ধ্যার সূর্যাস্ত দেখো অথবা খুব ভোরে সূর্যোদয় দেখো। 10. ডায়েরি লেখার অভ্যাস না থাকলে আজ থেকেই শুরু করো। 11. প্রতিদিন ধ্যান করবে, প্রার্থনা করবে। যা তোমার মনে আসবে তাই করবে। অনুশীলনমূলক পদক্ষেপ। ব্যর্থ হওয়ার দৃষ্টি প্রধান কারণ এগুলোর কতটি তোমাকে পেছনে ধরে রেখেছে। 1. প্রতিকূল জন্মগত অবস্থা। মস্তিষ্কজনিত সমস্যা নিয়ে অনেকেই জন্মগ্রহণ করে, সেটা খুব একটা ভালো অবস্থা নয়। তারপরেও সুযোগ রয়েছে, তবে অল্প। তবে এই ত্রুটিকেও জয় করে সাফল্য অর্জন করা যায়। 2. মধ্যম অবস্থার উপর লক্ষ্য না নেওয়া এবং উচ্চাশার অভাব। আমরা কোনো একটা আশার প্রস্তাব করতে পারি না ব্যক্তিটির প্রতি, যিনি এতটা উদাসীন যে জীবনে এগিয়ে যেতে চায় না, যিনি একটি নির্দিষ্ট আকাঙ্ক্ষার দাম দিতে ইচ্ছুক নয়। দেশের বহু তরুণী একটি নির্দিষ্ট লক্ষ্যে যেতে অনাগ্রহী। তাদের বক্তব্য হচ্ছে অনেক কাজ তোমাকে করতে হবে, কিন্তু একটি নির্দিষ্ট লক্ষ্য নিলে কী হবে? তোমার যদি একটি নির্দিষ্ট গন্তব্য না থাকে, তাহলে তুমি অনেক কাজ করেও সবশেষে কোথায় পৌঁছাবে? এজন্যই তারা একটি কাজ আরম্ভ করে, একটু করে কাজ করে, তারপর ছেড়ে দেয়, হতাশ হয়ে পড়ে। 3. অপর্যাপ্ত শিক্ষা। এটি একটি প্রতিবন্ধকতা যা তুলনামূলকভাবে সহজভাবে অতিক্রম করা যায়। অভিজ্ঞতা প্রমাণ করেছে যে সর্বোৎকৃষ্ট শিক্ষিত লোকজন হচ্ছে তারাই যারা স্বশিক্ষায় নির্মিত বা নিজেই নিজেকে নির্মাণ করেছে। এটা তৈরি করতে হলে একটা কলেজ ডিগ্রির চেয়েও বেশি শিক্ষা একজন ব্যক্তিকে নিতে হয়। যে কোনো ব্যক্তি যিনি স্বশিক্ষিত, তিনি অন্যদের অধিকারগুলো লঙ্ঘন না করে তার নিজের জীবনে তিনি যা চান তা পেতে শিখেছে। 4. আত্মশৃঙ্খলার অভাব। শৃঙ্খলা আসে আত্মনিয়ন্ত্রণ থেকে। এটার মানে একজন মানুষকে সকল নেতিবাচক গুণগুলোকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। 5. অসুস্থ স্বাস্থ্য। কোনো ব্যক্তি ভালো স্বাস্থ্য ব্যতীত অসাধারণ সাফল্য উপভোগ করতে পারে না। অসুস্থ স্বাস্থ্যের কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ। 6. প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে বেড়ে ওঠা শৈশবকাল। একটা গাছ ঠিক ততটাই বেড়ে ওঠে যতটা পাতার বোঝা এটা বহন করতে পারবে। বেশিরভাগ লোকজন যারা অপরাধের প্রবণতাগুলো অর্জন করেছে, এগুলোর কারণ হচ্ছে তাদের শৈশবের খারাপ পরিবেশ এবং অনুপযুক্ত সহযোগের কারণে। কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। 7. দীর্ঘসূত্রিতা। দীর্ঘসূত্রিতা মানে কাজ জটিল এবং দীর্ঘস্থায়ী করার প্রবণতা। আরেকটা আছে দীর্ঘসূত্রিতার মানে হচ্ছে বহুদিন ধরে কাজ করে যাওয়া। যাই হোক, দীর্ঘসূত্রিতা হচ্ছে ব্যর্থতার সবচেয়ে সাধারণ কারণ। 8. অধ্যবসায়ের অভাব। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই যে কোনো কাজের আরম্ভ বেশ ভালোভাবেই করে, কিন্তু অধ্যবসায়ের অভাবে প্রচুর উৎসাহ উদ্দীপনায় নিয়ে কিছুদের আগাতে না আগাতেই মুখ থুবড়ে পড়ে। 9. নেতিবাচক ব্যক্তিত্ব। যে ব্যক্তিটির কোনো আশাই নেই তার নেতিবাচক ব্যক্তিত্বের মধ্যে লোকজনকে হটিয়ে দেয়। 10. যৌন উত্তেজনাকে নিয়ন্ত্রণের অভাব। যৌন শক্তি হচ্ছে সকল উত্তেজনাগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী বা ক্ষমতাশালী, যা লোকজনকে কাজের দিকে চালিত করে। কারণ এটা হচ্ছে সব আবেগের মধ্যে সবচেয়ে বলশালী। এটাকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। 11.
কিছু দিয়ে না দিয়ে কিছু পাওয়ার চেষ্টা করা, এটার প্রতি অনিয়ন্ত্রিত আকাঙ্ক্ষা। তুমি কি কখনো জুয়া খেলেছ? কিছু না দিয়ে কিছু পাওয়ার চেষ্টা করা হচ্ছে জুয়া প্রবৃত্তি। এই প্রবৃত্তি লাভ কোটি মানুষকে ব্যর্থতার দিকে ছেড়ে দেয়। ইতিহাস দেখলেই তুমি এর সাক্ষ্য প্রমাণ পাবে। 12, সিদ্ধান্তকে ঠিকভাবে বর্ণনার অভাব। সফল ব্যক্তিরা দ্রুত সিদ্ধান্তে পৌঁছায় এবং যদি দরকার হয় তা এগুলো খুব ধীরভাবে পরিবর্তন করে। 13, 6টি মূল ভীতির একটি বা অধিক ভীতির উপস্থিতি। তোমার জন্য এই ভীতিগুলো পরবর্তী একটি অধ্যায়ের মধ্যে বিশ্লেষণ করা হয়েছে। এগুলোর উপর অবশ্যই কর্তৃত্ব করতে হবে। 14, বিবাহে ভুল সঙ্গী চয়ন। একজন বৈবাহিক সম্পর্ক একজন মানুষের সাথে অন্তরঙ্গ ঘনিষ্ঠতা তৈরি করে। যদি না এই সম্পর্ক সমসুর চেতনায় বিরাজ করে, ব্যর্থতা স্বাভাবিকভাবেই অনুসরণ করবে। তার চেয়েও বড় কথা, এটা এমন একটা আকারের ব্যর্থতা গঠন করবে যা দুর্দশা এবং সুখহীনতা দ্বারা চিহ্নিত করা যায়। 15, অতি সতর্কতা। যে ব্যক্তি ঝুঁকি নিতে রাজি হয় না সাধারণত তাকে অন্যরা যা কিছু ফেলে গেছে তাই নিতে হয়। অতি সতর্কতা ততটাই খারাপ যতটা অল্প সতর্কতা। উভয়ের বিরুদ্ধেই চরমভাবে সতর্ক থাকতে হবে। 16, ব্যবসায়ের ভুল সহযোগী চয়ন। ব্যবসায়ের ব্যর্থতার মধ্যে কারণগুলোর একটি সবচেয়ে বড় কারণ হচ্ছে ভুল সহযোগী চয়ন করা। আপনি যদি আপনার যোগ্যতা এবং দক্ষতা দিয়ে চাকরি করে যান, তাহলে এই বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। 17, কুসংস্কার এবং পূর্ব সংস্কার। কুসংস্কার হচ্ছে রীতির ফলে গঠিত হয়ে যাওয়া একটি রোগ। তাছাড়া এটি হচ্ছে অজ্ঞতারও একটি চিহ্ন। 18, ভুল পেশা চয়ন। কোনো ব্যক্তি যদি এমন একটা কাজ করে যা সে পছন্দ করে না, তাহলে সে কোনোদিনই সেই পেশায় সফল হতে পারবে না। 19, নিজের চেষ্টার প্রতি মনোযোগের অভাব। একজন সবজান্তা ব্যক্তি কদাচিৎ কোনো কিছুতে দক্ষ হয়। আপনার সকল চেষ্টাকে মাত্র একটি নির্দিষ্ট প্রধান লক্ষ্যের প্রতি কেন্দ্রীভূত করুন। 20, এলোমেলো খরচের প্রতি অভ্যাস। একজন অমিতব্যয়ী ব্যক্তি কখনো সফল হতে পারেন না। প্রধান কারণ হচ্ছে তিনি সম্পূর্ণভাবে দরিদ্র ভীতির উপর দাঁড়িয়ে আছেন। 21, গভীর আগ্রহের অভাব। আগ্রহ আছে, তবে এই রকমের কোনো রকম আর কি, এমনটি হলে চলবে না। গভীর আগ্রহ নিয়ে কাজ চালিয়ে যেতে হবে। 22, অধৈর্য। যে ব্যক্তি একটি বদ্ধ বন নিয়ে থাকে সে কদাচিৎ উন্নতি করে। অধৈর্য মানে হচ্ছে এমন একটা ব্যক্তি জ্ঞান আহরণ করা যে বন্ধ করে দিয়েছে। 23, অসংযম। সর্বাধিক ক্ষতিকর অসংযমের আকারগুলো হচ্ছে এগুলোর সাথে জড়িয়ে থাকা। 24, অন্যদের সাথে সহযোগিতার প্রতি অক্ষমতা। অনেক লোকজন তাদের জীবনে ঠিক বড় এবং বড় বড় সুযোগ হারায়, কারণ অন্যদের সাথে সহযোগিতার ফলে এই একই রকম অক্ষমতা। 25, এমন ক্ষমতা যা নিজের চেষ্টায় অর্জিত নয়। ধনী ব্যক্তিদের পুত্র কন্যা যারা উত্তরাধিকার সূত্রে পেয়েছে, তারা তাদের স্বীয় চেষ্টায় আয় করেনি, তাই তাদের ব্যর্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। 26, ইচ্ছাকৃত অসততা। সততার বিপরীতে যদি প্রতিস্থাপনযোগ্য কোনো কিছুই নেই, তাই অবশ্যই সৎ থাকতে হবে। 27, আমিত্ব এবং অহংকার। এই গুণগুলো এমন সেবা দেয় যেন লাল বাতি, যা অন্যদের সতর্ক করে দেয় দূরে থাকুন। এগুলো সাফল্যের প্রতি মারাত্মক ক্ষতিকর। 28, চিন্তা করার পরিবর্তে অনুমান করা। বেশিরভাগ লোকজন পর্যাপ্ত তথ্য নিয়ে বিশ্লেষণ করে, পরিকল্পনা তৈরি করে কাজ করতে খুবই অনাগ্রহী এবং অলস। এর পরিবর্তে তারা অনুমানের ভিত্তিতে কাজ করতে চায়। 29, পুঁজির অভাব। এটা একটা সাধারণ কারণ। যারা প্রথম ব্যবসা শুরু করে তাদের মধ্যে এটা বেশি দেখা যায়। পর্যাপ্ত পুঁজি না থাকলে ব্যবসায় যে কোনো ক্ষতি হবে, ভুল হবে, সেগুলো সংশোধন করে পুনরায় ব্যবসায় নামতে পারবে না। একমাত্র ব্যর্থ হয়ে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই পুনরায় পরিকল্পনা নিয়ে কাজে নামলেই কেবল খ্যাতি পেতে পারে। 30, এটার নিচে যে কোনো একটি বিশেষ ব্যর্থতার কারণ এর নাম লিখুন, যাতে আপনি ভুগছেন যেই নাম আমাদের উপরে উল্লেখযোগ্য তালিকায় দেয়া হয়নি। সতর্কীকরণগুলোর মধ্যে সবচেয়ে পুরাতন হচ্ছে মানুষ নিজেকে জানো। যদি তুমি নিজেকে বা নিজের পণ্যকে সফলভাবে বাজারজাতকরণ করতে চাও, তবে অবশ্যই তোমাকে নিজের পণ্যটি সম্পর্কে জানতে হবে। এই ধরনের সত্য সব ধরনের কাজ করার জন্য প্রযোজ্য।
নিজেকে উদ্ভাবন করো, নিজেকে জানতে 28টি প্রশ্ন। নিজেকে জানো। জানতে হলে নিজেকে আত্মবিশ্লেষণ করতে হবে। এজন্য প্রতি বছর অন্তত একবার নিজের আত্মবিশ্লেষণ করতে পারো। এটা অনেকটা বাৎসরিক হালখাতার মতো। হালখাতার দিনে পুরনো বছরের হিসাব নিকাশ করতে পারো। কোথায় মুনাফা হয়েছে, কোথায় ঘাটতি হয়েছে, কী করলে এগিয়ে যাওয়া যাবে। নিজেকে উদ্ভাবন করো আত্মবিশ্লেষণের প্রশ্ন বলি। আমি এই বছরের শুরুতে যে লক্ষ্যটি অর্জন করব বলে প্রতিজ্ঞা করেছিলাম তা কি অর্জন করতে চেষ্টা করেছি? বাৎসরিক লক্ষ্য পূরণে আমার পক্ষে যতটা সম্ভব তাকে আমি সবটুকু দিয়েছি। আমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু আমি চেষ্টা করেছি। সর্বোচ্চ চেষ্টা কি আমি করেছি? আমার আচরণ কি সবসময় সহযোগিতাপূর্ণ ছিল? আমি কি আমার কার্যকারিতা হ্রাস করতে গড়িমসির অভ্যাসটিকে অনুমতি দিয়েছিলাম? যদি তাই হয় তবে কোন ক্ষেত্রে? আমি কি আমার ব্যক্তিত্বে অগ্রগতি তৈরি করেছি? আমি কি আমার পরিকল্পনা অনুসরণে অধ্যবসায়ী ছিলাম? আমি কি সব পরিস্থিতিতে দ্রুত এবং নির্দিষ্টভাবে সিদ্ধান্ত নিয়েছি? আমি কি 6টি মূল ভীতির যে কোনো একটির ভীতিকে আমার কার্যকারিতা হ্রাস করতে অনুমতি দিয়েছিলাম? আমি কি অতি সতর্ক ছিলাম? আমি কি আমার চেষ্টার প্রতি মনোযোগ কেন্দ্রীভূত না হয়ে শক্তির অপচয় করেছি? আমি কি লোকজনের যোগাযোগের সাথে মন খুলে কথা বলেছি? আমি কি আমার দক্ষতা এবং যোগ্যতাকে কোন পথে বৃদ্ধি করেছি? আমার কোন অভ্যাসগুলোর প্রতি আমি অধৈর্য ছিলাম? আমি কি আমার অহংকার প্রকাশ করেছিলাম? আমার আচরণ কি অন্যদের প্রতি এমন ছিল যে আমাকে সম্মান করার প্রতিটা তাদের প্রবৃত্ত করেছে? আমি এখন যা বেতন পাই তা এই পথে আর কোন সেবা বেশি উত্তম করতে পারি? আমি কি কারোর প্রতি অন্যায় করেছি? যদি করে থাকি কোন পথে অন্যায় করছি? আমি যদি নিজের সেবাগুলোর ক্রয়কারী হতাম তবে কি আমার ক্রয়ের প্রতি সন্তুষ্ট হতাম? আমি যে পেশায় আছি এবং যদি না থাকি তবে কেন নয়? আমার সেবাগুলোর ক্রয়কারী কি সন্তুষ্ট হয়েছে? সেবা আমি সম্পন্ন করেছি এবং যদি না হয় তবে তা কেন? সাফল্যের মৌলিক সূত্রগুলোতে আমার বর্তমান পর্যায় কত? এই অধ্যায়টি ধীরে ধীরে পাঠ করুন এবং তথ্যটি সম্পূর্ণ উপলব্ধি করুন। এই অধ্যায় যা বহন করে তা বোঝেন। তারপর তুমি তোমার দক্ষতা এবং যোগ্যতা নিয়ে চাকরি পেতে একটি বাস্তবিক পরিকল্পনা নাখো। সুপ্রাচীন যদি দ্বারা মোড়ানো 57টি বিখ্যাত অজুহাত। যেসব লোক সফল হয় না তাদের মাঝে একটি সূক্ষ্ম মিল রয়েছে। তো বেশ কিছু এর মধ্যে কারণ সমর্থন করা যায়। এর মধ্যে কিছু তালিকা দেওয়া হলো। একটি চরিত্র বিশ্লেষক অজুহাতের একটি তালিকা দিয়েছেন। তালিকার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত অজুহাতগুলো দেখানো হয়েছে। তালিকাটি যখন পাঠ করবে নিজেকে তখন সতর্কতার সাথে পরীক্ষা করো। তালিকাটি হচ্ছে: যদি আমার বউ এবং পরিবার না থাকতো, যদি আমার উপর যথেষ্ট চাপ থাকতো, টাকা পয়সা যদি থাকতো, যদি আমার লেখাপড়া পারতাম, আমি যদি একটি চাকরি পেতাম, আমার স্বাস্থ্য যদি ভালো থাকতো, আমার যদি সময় থাকতো, যদি সময়টা আরও ভালো যেত, লোকজন যদি আমাকে বুঝতো, একটা যদি সুযোগ পেতাম, আমার পরিবেশ যদি ভিন্ন হতো, আমি যদি তরুণ হতাম, আমি যা চাই তাই যদি করতে পারতাম, যদি ধনী ঘরে জন্মাতাম, আমি যদি ঠিক লোকের সাক্ষাৎ পেতাম, অতীতের সুযোগগুলোকে আলিঙ্গন করতাম, অন্যদের মতো মেধা থাকতো, আমি যদি কিছু টাকা জমাতে পারতাম, ঘর সামলাতে এবং শিশুদের যত্ন নিতে না হতো, আমাকে এমন একটা পরিবার যে আমাকে বুঝতে পারতো, এমন কাউকে পেতাম যে আমাকে সহায়তা করতো, আমি যদি মুক্ত হতাম, আমি যদি এত মোটা না হতাম, সবাই আমার মেধার কথা যদি জানতো, আমি যদি ঋণ থেকে বেরোতে পারতাম, ব্যর্থ না হতাম, আমি শুধুমাত্র জানতাম কিভাবে করা যায় এটা, আমি যদি ঠিক পুরুষকে বিয়ে করতাম, ঠিক নারীকে বিয়ে করতাম, লোকজন যদি এত ব্যাকুল না হতো, আমি যদি নিজের উপর বিশ্বাস রাখতাম, যদি ভাগ্য আমার বিরুদ্ধে না থাকতো, যদি আমার একটি অতীত না থাকতো, আমার যদি নিজস্ব ব্যবসা থাকতো। যদি এবং এই সবগুলো শূন্যস্থানই হচ্ছে সবচেয়ে মারাত্মক। এর মধ্যে তোমাদের পছন্দতম অন্য একটি অজুহাত বসাতে পারো। নিজেকে বলো, আমি নিজের সম্পর্কে জানার এবং নিজেকে খুঁজে দেখার সাহস দেখিয়েছি। আমি যেমন আমি তেমনি ঠিক নিজেকে খুঁজে বের করব। আমি জানবো আমার ভুল কোথায়, তারপর সেটা সংশোধন করব। তারপর সেটা থেকে নিয়ে একটি নতুন সুযোগ পাবো যা কাজে লাগিয়ে আমি সফল হব।
আমি জানি আমার কিছু ভুল রয়েছে। আমি আমি আমার দুর্বলতাগুলো আগেই যদি নিরীক্ষণ করতাম এবং সেগুলো ঢাকার জন্য যদি অজুহাত না দিতাম, তবে আজ আমি সাফল্যের শিখরে থাকতাম। তাই আমি পূর্বে যেই ভুল করেছি তা আজও করব না। নিজের আত্মবিশ্লেষণ করে নিজেকে সাফল্যের পথে আমি ধাবিত করব। আশা জাগিয়ে রাখো, তাহলে পাহাড় নাড়িয়ে দিতে পারবে। বহু বছর আগে রেভারেন্ড জেসি জ্যাকসন ইউএস ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে বক্তৃতা দিয়েছিলেন। তিনি সেখানে একটি শক্তিশালী বার্তা প্রেরণ করেন যা কনভেনশনে আগুন ধরিয়ে দিয়েছিল। তিনি মাত্র 3টি শব্দ উচ্চারণ করেন, আশা জাগিয়ে রাখো। তিনি বারবার এই কথাটি বলেছিলেন। আমিও এই কারণেই বইটি লিখেছি, তোমাদের আশা জাগিয়ে দিতে। এই বইটি পড়ার পর তুমি বিহ্বল বোধ করো, কীভাবে শুরু করবে যদি ক্লু না পাও, তাহলে একটা কাজ করো। প্রতিটা অধ্যায়ের মূল আইডিয়াগুলো দ্রুত একবার চোখ বুলিয়ে নাও এবং নিজেকে প্রশ্ন করো, কোন অভ্যাসটি আমার কাছে সবচেয়ে কঠিন বলে মনে হচ্ছে। তারপর 2টি বা 3টি জিনিস নিয়ে লেগে যাও। প্রাণপণে চেষ্টা করো। ছোট ছোট যেসব পরিবর্তন তোমার মধ্যে আসবে তা তোমাকে বিস্মিত করে তুলবে। ক্রমান্বয়ে তোমার মধ্যে বৃদ্ধি পাবে আত্মবিশ্বাস, নিজেকে সুখী মনে হতে লাগবে। তোমার লক্ষ্য পরিণত হবে বাস্তবে। তোমার সম্পর্কে উন্নয়ন ঘটবে, মনে শান্তি আসবে। সব কিছু শুরু হবে একটিমাত্র পদক্ষেপের মাধ্যমে। কোনো আইডিয়া যদি তোমার সত্য মনে ধরে যায়, তাহলে যা স্মৃতিতে তাজা থাকবে তা কাউকে শিখিয়ে দিও। যদি তুমি দেখো যে পেরে উঠছো না, হতাশ হও না। বিমানের ফ্লাইটের কথা চিন্তা করে দেখো। প্লেন আকাশে ওঠার পর এটির একটি ফ্লাইট প্ল্যান থাকে। ফ্লাইটের গমনপথে ঝড়, ঝঞ্ঝা, বৃষ্টিপাত অনেক কিছু থাকতে পারে। বিমান তার যাত্রাপথে 90% ক্ষেত্রে কোর্স থেকে সরে যায়। পাইলটের কাজ ইনস্ট্রুমেন্ট দেখে ছোট ছোট কোর্সগুলোর কারেকশন করা এবং কন্ট্রোল টাওয়ারের সাথে কথা বলা। এর ফলে প্লেন তার গন্তব্যে পৌঁছাতে পারে। তুমি তোমার ফ্লাইট থেকে যদি ছিটকে পড়ে যাও, যদি মনে হয় যে কিছুই ফিরে আসবে না, যদি শুধু তুমি নিজের পরিকল্পনায় অটল থাকতে পারো, ছোট ছোট অ্যাডজাস্টমেন্টগুলো করে ফেলতে পারো, নিজের আশা জাগিয়ে রাখতে পারো, অবশেষে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে। বইটি এখানেই শেষ। আমার সাথে ভ্রমণের জন্য ধন্যবাদ এবং অভিনন্দন। শুধু এটুকুই বলবো, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আমি আশাবাদী। তোমাদের নিয়তই নির্ধারিত হয়ে গেছে ভালো কিছু করার জন্য। সবসময় মনে রেখো, সফল হওয়ার জন্য সব কিছু নিয়েই তোমার জন্মেছ। অন্য কোথাও তাকাবার প্রয়োজন নেই তোমাদের। শক্তি এবং আলো তোমাদের মধ্যেই রয়েছে। তোমাদের মঙ্গল কামনায়, শন কবি। দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ টিনেজার্স বইটি এখানেই শেষ হচ্ছে। বইটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।